আচ্ছা, এই ভিডিওটাতে পার্টিকুলার না কোনোভাবে কোনো রিউমার, লিঙ্ক আপ বা অ্যানাউন্সমেন্টের কথা বলবো না। এই ভিডিওটাতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দল গঠনের শেষ পর্যায়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কী কী এখনও বাকি রয়েছে, যা কিছু শোনা যাচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ডুরান্ড কাপে এই দুটো টিম কীভাবে দেখা দিতে চলেছে আমাদের সামনে সেই নিয়েও কিন্তু কথা বলবো। যদি প্রথমে ডুরান্ড কাপের ব্যাপারে বলি, তাহলে অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো টিমেরই কিন্তু সিনিয়র টিম মাঠে নামবে বলেই আপাতত আপডেট পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গলের সিনিয়র টিম নামার ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম নেই, কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্রি সিজন ট্রেনিং সেটা কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে, কিন্তু মোহনবাগানে সেটা এখনও অবধি শুরু হয়নি। যে কটা টিমে এখনও অবধি ইনক্লুশন বাকি রয়েছে সেইটুকুকে বাদ দিলেও দুটো টিমের আপাতত যা অবস্থা সেই জায়গাতে কিন্তু টিম খাতায় কলমে রেডি। কিন্তু একদিকে ইস্টবেঙ্গলে যখন জোর কদমে প্র্যাকটিস চলছে, টিম যখন একটা কম্বিনেশনের রাস্তায় হাঁটছে, কারণ বেশ কিছু নতুন প্লেয়ার এই বছর যোগ দিয়েছে, এবং অবশ্যই কার্লোস কুয়াদ্রা তিনি গত সিজনে যে ধরনের স্ট্র্যাটেজি নিয়েছিলেন সেখান থেকে তিনি স্ট্র্যাটেজি আরও বেশি ডেভেলপ করবেন আগামী সিজনে, এটা আমাদের জানার আর বাকি নেই। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে প্র্যাকটিসের মধ্যে রয়েছে। উল্টো দিকে মোহনবাগানের প্র্যাকটিস এখনও অবধি শুরু হয়নি, যেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের একদম শেষ সপ্তাহে। জুলাই মাসের শেষের দিকে কিন্তু মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে। নিশ্চিতভাবেই ডুরান্ড কাপ এমন একটা টুর্নামেন্ট যেটা কিছু টিমের কাছে একটা প্রি সিজন টুর্নামেন্ট, আবার কিছু টিমের কাছে একদমই সিরিয়াস একটা টুর্নামেন্ট, যেখানে নিশ্চিতভাবে পারফরমেন্স করতে হবে, ভালো খেলতে হবে, ট্রফি জিতে সমর্থকদের মন ভরাতে হবে। সেখানে অবশ্যই আমাদের কলকাতা থেকে 3 প্রধান ক্লাব রয়েছে, তার পাশাপাশি বেঙ্গালুরু রয়েছে, কেরালা রয়েছে, যাদের একটা বড় ফ্যান বেস রয়েছে এবং যারা চায় ট্রফি জিততে। যদিও কেরালা ঠিক আছে, চলো থাইল্যান্ডে প্র্যাকটিস করছে, এই থাই থেকে ঘুরে এসে কতটা হাইফাই খেলতে পারে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মোহনবাগান ইস্টবেঙ্গলের যা আপাতত পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে কথা বললাম। আর মোহনবাগানের প্র্যাকটিস এখনও কেন শুরু হলো না, কেন এতটা ডিলে হচ্ছে, এটা নিয়ে কিন্তু একদম কোট আনকোট আমি বলতে পারি যে সমস্ত মোহনবাগান সমর্থকদের একটা উষ্মা বেরিয়ে আসছে যে কেন এতটা ডিলে হচ্ছে, যেখানে প্রায় সমস্ত টিম তারা সিরিয়াসলি বিভিন্নভাবে ট্রেনিং শুরু করে দিচ্ছে, কেউ দেশে কেউ বিদেশে, যে যার মতো করে শুরু করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান কেন এতটা ডিলে করছে, যেখানে নতুন কোচ, নতুন কিছু প্লেয়ার, এবং একটা নতুন কোচের সিস্টেমও নতুনভাবে হবে, প্লেয়ারদেরও সেখানে মানিয়ে নিতে হবে। তো এতটা ডিলে হলে কিন্তু একদিক থেকে যেমন কম্বিনেশন তৈরি হবে না, অপর দিকে কিন্তু নিশ্চিতভাবেই চোট আঘাত বা একদম সিজনের শুরুতে একটা খারাপ রেজাল্ট সেটা কিন্তু ধরা দিতে পারে। তো এই প্রি সিজন যদি মোহনবাগানের আরও আগে শুরু হতো সেটা মোহনবাগানের জন্য ভালো হতো, যেটা ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং করতে পারছে। ইস্টবেঙ্গল শুরু হয়েছে, মোহামেডান স্পোর্টিংও শুরু হয়ে যাবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দুই প্রধান, তারা আপাতত টিম গঠনের একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে রয়েছে। কোথায় কি অবস্থা, প্রথমে যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলে যদি পুরো টিমটার দিকে তাকাই, তাহলে গোলকিপিং পজিশন এই মুহূর্তে সেট। দুজন টপ গোলকিপার ইস্টবেঙ্গলে রয়েছে, তার সাথে আদিত্য মতো প্লেয়ার সে থার্ড চয়েস গোলকিপার হিসেবে থাকবে। যদি ডিফেন্সের দিকে তাকাই, তাহলে রাইট ব্যাকে দুজন প্লেয়ার রয়েছে, একজন মেন একজন ব্যাকআপ। এবার কে মেন হবে কে ব্যাকআপ হবে সেটা তো অবশ্যই কার্লোস কুয়াদ্রার হাতে সময় থাকছে, তিনি দেখে নিতে পারবেন। লেফট ব্যাকেও তার কাছে কিন্তু মেন এবং ব্যাকআপ অপশন রয়েছে, কে ইমপ্রেস বেশি করতে পারে সেটা অবশ্যই ডুরান্ড কাপ বা প্র্যাকটিস সেশনগুলোতে তিনি বুঝতে পারবেন। সেন্টার ব্যাক পজিশনে একজন বিদেশি প্লেয়ার আসবে, হিজাজি মাহের রয়েছে, তার সাথে লালচুং নুঙ্গা রয়েছে, এবং অবশ্যই আতুল রয়েছে বা গুরসিমরাতের মতো প্লেয়াররা রয়েছে। এছাড়াও কিন্তু আরও একজন ইয়াং ডিফেন্ডারের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা এখন অবধি হয়নি। এই জায়গাটা ইস্টবেঙ্গলকে ভীষণভাবে কিন্তু সিরিয়াসলি ডিলটাকে ক্লোজ করার দিকে এগোতে হবে। এটা নিয়ে আগেই কথা বলেছিলাম, কত তাড়াতাড়ি কমপ্লিট হয় সেই দিকে আমাদের সবার নজর রয়েছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ডিল হতে পারে। এবং ডিফেন্সের জায়গাটাকে কার্লোস কুয়াদ্রাত এই সিজনের একদম শুরু থেকে চেয়েছেন যে সব থেকে বেশি তিনি মজবুত করবেন, কারণ যে টিম যত কম গোল কনসিড করবে, যে টিমের ডিফেন্স একদম একটা টুর্নামেন্ট বা সিজনের শেষ অবধি সব থেকে বেশি কম্প্যাক্ট থাকবে, সেই টিমটা একদম সিজনের শেষ অবধি বা বিভিন্ন টুর্নামেন্টের শেষ অবধি সব থেকে বেশি কিন্তু টপ ফাইটটা দিতে পারবে এবং কম্পিটিটিভলি অনেকটা অ্যাহেড থাকতে পারবে। সেটা কার্লোস কুয়াদ্রা তিনি আগে থেকে প্ল্যান করেছিলেন, সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স এইবারে অন্তত আগের থেকে অনেকটা বেটার শেপে দেখা দিচ্ছে। এবার যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে সেখানে নিশ্চিতভাবে সৌভিক চক্রবর্তী রয়েছে, এডউইন সিডনি ভান্সপাল রয়েছে, কিন্তু ভান্সপাল লাস্ট সিজনে জানি না কোনো এক অজ্ঞাত কারণে তাকে খুব রেগুলার বেসিসে কিন্তু কার্লোস কুয়াদ্রা তিনি ইউজ করেননি। সেই জায়গাতে অজয় ছেত্রীর মতো একটা প্লেয়ারকে তিনি রেগুলার গেম টাইম দিয়েছিলেন, বাট এডউইন সিডনি ভান্সপালের মতো সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু গেম টাইম খুব বেশি পাইনি। বাট এই সিজনে আমাদের এক্সপেকটেশন রয়েছে ভার্সেটাইল প্লেয়ার এডউইন সিডনি ভান্সপাল সে অনেক বেশি গেম টাইম পাবে। কিন্তু এই জায়গাতে আর কোনো সলিড ডিফেন্সিভ বা সেন্ট্রাল মিডফিল্ডার ইস্টবেঙ্গলে কিন্তু ডোমেস্টিক প্লেয়ারের মধ্যে নেই, যেই জায়গাটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় টার্গেট রয়েছে, এই জায়গাটা ফুলফিল করতে হবে। এবং সেখানে আমরা জানি যে একটা বড় নাম নিশ্চিতভাবে রয়েছে, একটা ব্যাকআপ অপশন রয়েছে, বাট সেই ব্যাকআপ অপশন কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হবে না। কিন্তু যে মেন টার্গেটটা রয়েছে সেটা
কতদিনে সিল হয়, আদৌ সিল হয় কিনা সেটার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। এই একটা জায়গাতে এখনও অবধি টোটাল যে ইস্টবেঙ্গলের দল গঠনটা হয়েছে ডোমেস্টিক প্লেয়ারদের নিরিখে সেখানে একটু হলেও ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে। বাট ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে এখানে সাউল ক্রেসপোর মতো একজন প্লেয়ার রয়েছে যে কোনো মুহূর্তে গোটা সিজনে যদি ফিট থাকে তাহলে ইস্টবেঙ্গলের জন্য সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে কিন্তু ধরা দিতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই মাদি তালালের সিগনেচারটা এই সিজনে অন্যতম একটা সেরা সিগনেচার অল ওভার আইএসএল ক্লাবসগুলোর মধ্যে, এবং সেটা ইস্টবেঙ্গলকে কিন্তু গোটা সিজনে মাইলেজ দেবে। আর যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি সেখানে অবশ্যই ইস্টবেঙ্গল এই সিজনে অন্যতম একটা সেরা এবং ইউনিক ফরওয়ার্ড লাইন নিয়ে নামবে, যেখানে অবশ্যই একদিকে ক্লেটন সিলভার মতো একটা সিনিয়র প্লেয়ার, উল্টো দিকে লাস্ট সিজনের টপ স্কোরার দিমিত্রিয়স ডিয়ামান্টাগোস, এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল যখন পাচ্ছে তখন অলরেডি শুরু থেকে ইস্টবেঙ্গলের যে অ্যাটাকিং লাইন সেটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে। এবং অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে নন্দা অ্যান্ড মহেশ রয়েছে যারা উইং সুইচ করে খেলতে পারে, নিশ্চিতভাবে তারা লাস্ট সিজনেও কিন্তু পারফরমেন্স করেছিল। এবং অবশ্যই ইয়াং প্লেয়ারদের মধ্যে আমান সিকে রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, পি বিষ্ণু রয়েছে। ফরওয়ার্ড লাইন কিন্তু ইস্টবেঙ্গলের কম্প্যাক্ট রয়েছে। বাট এখানে আমার কোথাও পার্সোনালি মনে হয়, বা হয়তো এখানে আরও অনেকের মনে হতে পারে, যে যদি রাইট উইং পজিশনটাতে, একদম রাইট উইং ফরওয়ার্ড পজিশনটাতে একজন কোনো ইন্ডিয়ান রাইট উইঙ্গারকে এখানে ইস্টবেঙ্গল সই করাতে পারতো, বা এখনও অবধি পারে, তার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আইএসএলে, সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো হতো। কারণ গোটা টিমটাতে দেখলে দেখা যাবে যে গোটা সিজন জুড়ে খেলার মতো পারফেক্ট রাইট উইঙ্গার কিন্তু ইস্টবেঙ্গলে নেই। সেখানে কখনো মহেশকে বা কখনো নন্দাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কার্লোস কোয়াদ্রাতকে লাস্ট সিজনে ইউজ করতে হয়েছিল। বাট মহেশ বা নন্দা তারা এই মুহূর্তে দুজনেই কিন্তু একদম প্রপার লেফট উইঙ্গার। তো সেখানে ওদের মতো যদি আরও একজন রাইট উইঙ্গার পাওয়া যেত, সেটা ইস্টবেঙ্গলের যে ফরওয়ার্ড লাইন রয়েছে সেটাকে অনেক বেশি করে কম্প্যাক্ট করতে পারতো। এবং অবশ্যই তার পাশাপাশি ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে ডেভিড রয়েছে, যে ডেভিড কিন্তু একটা ইম্প্যাক্ট সিগনেচার হিসেবে গোটা সিজনে ইস্টবেঙ্গলের জন্য ধরা দিতে পারে। তো আমার মনে হয় যে ইস্টবেঙ্গলে কিন্তু খুব বেশি প্লেয়ারের এই মুহূর্তে দরকার নেই। জাস্ট আপাতত যা সিচুয়েশন, এই তিনটে প্লেয়ার হয়ে গেলে ইস্টবেঙ্গলের যে পুরো টিমটা রয়েছে সেই টিমটা কিন্তু পুরোপুরিভাবে একদম আইএসএলের জন্য তৈরি হয়ে যাবে। এবং সেখানে অবশ্যই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ড রয়েছে, অগাস্ট মাসে সেই খেলা হবে। পাশাপাশি ডুরান্ড কাপে তো সিনিয়র টিম নামছে, আইএসএল রয়েছে, সুপার কাপ রয়েছে, যেখানে চ্যাম্পিয়নশিপ ইস্টবেঙ্গল ধরে রাখতে চাইবে। এবং অবশ্যই আইএসএলে যে নিজেদের পজিশন লাস্ট সিজনেও শেষ হয়েছে 9 নম্বরে, সেখান থেকে অনেক বেটার। এবং অবশ্যই প্লে অফের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু শুরু থেকে কার্লোস কোয়াদ্রাত টিমকে দেখানোর কথা ভাববেন, এবং সেই মতো কিন্তু তিনি টিম বানিয়েছেন। তো মোটামুটি টিম গঠন যা আপাতত ইস্টবেঙ্গলের হয়েছে সেখানে প্রায় 85 to 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেটুকু বাকি রয়েছে সেটা হয়ে গেলে এই টিমটা আরও বেটার শেপে চলে যাবে। এবার যদি মোহনবাগানের কথা বলি, আর যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিছু বিষয় মিস করে থাকি অবশ্যই তোমরা কমেন্টে ধরিয়ে দিও। লাস্ট যদি মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগানে এই টিম আপাতত যা রয়েছে সেটা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস করে যে কোনো টুর্নামেন্টে নামিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অলওয়েজ একটা ফেভারিট টিম হিসাবে নিশ্চিতভাবে মান্যতা পেয়ে যাবে। কারণ টিমটাতে যা ছিল সেখানে আরও কিছু অ্যাডিশন হয়েছে, এবং সেই জায়গাতে টিমটা অনেক বেটার শেপে অলরেডি রিচ করে গেছে। কিন্তু একটা জায়গা বা দুটো জায়গা নিয়ে এখনও অবধি কনসার্ন রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। একদিকে অবশ্যই গোলকিপিং সেকশনটা এখনও অবধি জাস্ট ভিসাল কাইত রয়েছে। ব্যাকআপ অপশনে যারা রয়েছে তাদেরকে গোটা সিজনে কিন্তু ব্যাকআপ অপশন হিসেবে ভাবাটা খুব বোকামি হয়ে যাবে। এবং এই সিজনে ম্যাক্সিমাম টিমগুলো কিন্তু ব্যাকআপে ভালো গোলকিপার অলওয়েজ রাখার চেষ্টা করছে। ইস্টবেঙ্গল করেছে, চেন্নাইন করেছে, মুম্বাইতে হয়েছে, সব টিমগুলো মানে যারা যারা টার্গেট করছে বড় কিছু করার, তারা কিন্তু করছে। এবং এই জায়গাতে আমার মনে হয় যে মোহনবাগানে কিন্তু একজন ভালো কোয়ালিটির ব্যাকআপ গোলকিপার নিশ্চিতভাবেই লাগবে, এবং সেখানে বারবার করে ধীরাজের কথা কিন্তু এর আগে ডিসকাস করেছি। যদি ডিফেন্সের কথা বলি, তাহলে সেখানে অবশ্যই দুজন বিদেশি সেন্টার ব্যাক সিগনেচার হয়েছে, টম অ্যালড্রেড এবং অবশ্যই আলবার্তো রড্রিগেজ। আনোয়ারের মতো ডিফেন্ডার রয়েছে। কিন্তু আমার মনে হয় যে জায়গাটাতে একটু হলেও সামান্য ল্যাকিং রয়ে গেছে সেটা হচ্ছে দুটো সাইড ব্যাকে ব্যাকআপ অপশন। অবশ্যই যদি এখানে হোসে মলিনা তিনি এসে 4 ব্যাক সিস্টেমে খেলান, তাহলে আশিস রায়, শুভাশিস বোস দে উইল বি দ্য ফার্স্ট চয়েস সাইড ব্যাকস। কিন্তু তাদের ব্যাকআপকে, যাদের অন্ততপক্ষে আইএসএলে বা ইন্ডিয়ান ফুটবলে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে ইয়াং প্লেয়াররা রয়েছে, সেখানে রাজ বাস্পর বা দীপেন্দ্রদের মতো প্লেয়াররা রয়েছে, বা আমানদীপদের মতো প্লেয়াররা রয়েছে। বাট তাদের থেকে আরও বেটার সাইড ব্যাক অপশনস কিন্তু মোহনবাগানের দরকার ছিল। বড় কোয়ালিটির ব্যাকআপ প্লেয়ার দরকার ছিল, যারা বিভিন্ন টিমে কিন্তু ভালো কোয়ালিটির ব্যাকআপরা রয়েছে। যদি মিডফিল্ড সেকশনে আসি, এই জায়গাটা মোহনবাগানে কিন্তু এই মুহূর্তে জ্যাম প্যাকড। কারণ সেখানে অলরেডি দীপক টাংরি, গ্ল্যান মার্টিন্স,
হ্যাঁ, তার নামটা বলতে হচ্ছে কারণ এখনও অবধি সে মোহনবাগান সিস্টেমে রয়েছে, সিএফএল টিমের সাথে প্র্যাকটিস করছে, সব কিছু করছে। তার পাশাপাশি অবশ্যই অনিরুদ্ধ থাপা, শাহাল আব্দুল সামাদ তারা ছিলই, এবং তার সাথে যোগ দিয়েছে লালেং মাউইয়া, আপুইয়া রালতে। তো ইন্ডিয়ান মিডফিল্ডারদের দিক থেকে দেখতে গেলে যে সিনিয়র প্লেয়ারদের মধ্যে একটা বড় রকমের সংখ্যা রয়েছে, এবং তার পাশাপাশি ইয়াং প্লেয়ারদের মধ্যে অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার কিন্তু লাস্ট সিজনে খুব ভালোভাবে উঠে এসেছে। তো মিডফিল্ড সেকশন ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে মোহনবাগানে ভর্তি রয়েছে। এখানে একটা বিদেশি প্লেয়ার হয়তো আসতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডে একজন আসতে পারে, সেই নিয়ে বিভিন্ন রকম রিউমার রয়েছে, আমি জানি, সেটা সবাই জানে, নতুন করে সেটা নিয়ে কিছু বলার নেই। তো মিডফিল্ডে আর নতুন করে কোনো প্লেয়ার লাগবে না, সেখানে যত বেশি প্লেয়ার আসবে তত বেশি কিন্তু বেঞ্চে সেই প্লেয়ারের সংখ্যা বাড়বে, স্টার্টিং 11-এ সেগুলো অমিট হতে থাকবে। এবং যদি এখানে ফরওয়ার্ড লাইনে চলে যায়, সেই ফরওয়ার্ড লাইনও কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই মুহূর্তে পুরোপুরি জ্যাম প্যাকড, কারণ সেখানে 3জন বিদেশি ফরওয়ার্ড হিসেবে দিমিত্রিওস পেত্রাতস, জেসন কামিংস, অবশ্যই জেমি ম্যাকলারেন, এই 3জন রয়েছে। যদি উইংয়ের কথা দেখি তাহলে অবশ্যই লেফট উইংয়ে লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, রাইট উইংয়ে কিন্তু মনভীর সিংয়ের মতো প্লেয়াররা রয়েছে। এই জায়গাটা ফরওয়ার্ড লাইন অলরেডি মোহনবাগানে কিন্তু প্যাকড। এবং এর পাশাপাশি আপাতত যা অবস্থা, সেই জায়গাতে যদি পারফেক্ট ব্যাকআপের অপশন বলা হয়, তাহলে আমার কথা মনে হয় যে একজন গোলকিপারে যদি ব্যাকআপ কেউ হয় সেটা ভালো হবে। দুটো সাইড ব্যাক, এই জায়গাটা দরকার। যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে আশিক কুরুনিয়ানকে দিয়ে কিছু ম্যাচে হয়তো লেফট উইং ব্যাকে মোহনবাগান শিফট হতে পারে, সেই জায়গাতে দুজন বিদেশি সেন্টার ব্যাকের সাথে যদি আনোয়ার আলী, বা একজন বিদেশি সেন্টার ব্যাকের সাথে আনোয়ার আলী বা শুভাশিস বোস যদি ডিফেন্স লাইনে থাকে, তাহলে সেই জায়গাতে লেফট উইং ব্যাক হিসেবে আশিক কুরুনিয়ান কাজে দিতে পারে। বাট যদি ম্যাক্সিমাম ম্যাচে 4 ব্যাক সিস্টেমে যাওয়া হয়, তাহলে কিন্তু ব্যাকআপ অপশনের অভাব রয়েছে। সেই জায়গাতে দুটো সাইড ব্যাকে ব্যাকআপ অপশন দরকার। আর একদম একটা বিরাট বড় ডিবেটের জায়গা, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড। এটা নিয়ে হয়তো অনেকেই কথা বলবে যে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড কেন মোহনবাগানের নেই, দীর্ঘদিন ধরেই নেই, যারা রয়েছে তারা ইয়াং প্লেয়াররা রয়েছে, বাট দীর্ঘদিন ধরে মোহনবাগানে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড দেখা যাচ্ছে না। মনভীর সিংকে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড হিসেবে নিয়ে আসা হয়েছিল, বাট তাকে কিন্তু হাওয়া শুরু থেকে উইংয়ে সুইচ করে দিয়েছিলেন, এবং সেখানে খুব ভালোভাবে মনভীর মানিয়ে নিয়েছে। শুধুমাত্র উইং না, একদম উইং ব্যাক অবধি মনভীর নিজেকে মানিয়ে নিয়েছে। তো সেই জায়গাতে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড আসতে পারে। এবং এখানে আমি আসবো লাস্ট পোর্শনটায়, যেখানে কালকে রাত্রিরে মার্কাসের একটা টুইট যে মোহনবাগানে কিন্তু আরও একটা অ্যাডিশন হওয়ার চান্স রয়েছে। মোহনবাগান এখনও অবধি চেষ্টা করছে আরও একটা প্লেয়ারকে অ্যাড করতে এই টিমের মধ্যে, যে প্লেয়ারটা ন্যাশনাল টিমের প্লেয়ার হতে পারে। এবার সে ন্যাশনাল টিমের সেট আপের মধ্যে এই মুহূর্তে রয়েছে, হয়তো লাস্ট যে টুর্নামেন্টগুলো সেখানে নাও থাকতে পারে, লাস্ট 1 or 1.5 ইয়ারের মধ্যে সে টিমের মধ্যে একটা প্লেয়ার গুরুত্বপূর্ণ হতে পারে। আমার কোথাও মনে হয় যে অন্ততপক্ষে 3-4টে নাম, যেটা আমার মাথাতে মোটামুটি এই কয়েক ঘন্টার মধ্যে এসেছে, কাল থেকে আজ অবধি একদিনের মধ্যে, সেখানে আমার মনে হয় যে গোলকিপারের ক্ষেত্রে একটা ব্যাকআপ যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে ভাবনা চিন্তা করে, সেটা হতে পারে। দুটো সাইড ব্যাকে এমন একজন প্লেয়ার যে কোথাও ভ্যালুয়েবল একটা ব্যাকআপ অপশন হতে পারে, সেটা হচ্ছে নাওরেম রোশন সিং, যে রয়েছে আপাতত বেঙ্গালুরু এফসিতে। সেই প্লেয়ারটা একটা ভ্যালু অ্যাডিশন করতে পারে, কারণ দুটো সাইড ব্যাকে কিন্তু খেলতে পারে, রাইটেও খেলতে পারে, লেফটেও খেলতে পারে, এবং সেট পিসে প্লেয়ারটা দক্ষ। কর্নার থেকে বলো বা যে কোনো সেট পিস মুভমেন্ট থেকে বলো, প্লেয়ারটা কিন্তু দক্ষ, এবং প্লেয়ারটার মধ্যে যেমন ওপরে উঠে গিয়ে ফরওয়ার্ডদেরকে হেল্প করার একটা ক্ষমতা রয়েছে, ঠিক ততটাই ট্র্যাক ব্যাক করে নেমে এসে কিন্তু ডিফেন্সকে হেল্প করার তার একটা পাওয়ার রয়েছে। তো এই জায়গাতে এই ব্যাকআপ অপশন কিন্তু মোহনবাগানের জন্য ভালো হবে। অ্যান্ড থার্ড যে ব্যাকআপের বা থার্ড একটা অপশনের কথা যেটা অন্তত আমার মাথায় আসছে, সেটা হচ্ছে একজন কোনো ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের জন্য মোহনবাগান যেতে পারে। সেই জায়গাতে ঈশান পান্ডিতা, যার একটা ক্লাব ছাড়ার সম্ভাবনা চরম লেভেলে ছিল কেরালা ব্লাস্টার্স থেকে, তাকে কোথাও মোহনবাগান টার্গেট করতে পারে, তাকে মোহনবাগান নিয়ে আসতে পারে। কারণ এই জায়গাতে দাঁড়িয়ে আর খুব বেশি যে অপশনসগুলো ফাঁকা রয়েছে মোহনবাগানের জন্য, এটা কিন্তু নয়। অনেকে হয়তো উইংয়ের কথা বলবে বা বলবে, আমার মনে হয় না সেই জায়গাতে খুব একটা কিছু আশা রয়েছে, বাট হতে পারে যতটুকু আমার এখানে মনে হলো আমি বললাম, কারণ কোনো রকম নাম ধাম পরিচয় কিচ্ছু বেরিয়ে আসেনি, কোনো ডেটা বেরিয়ে আসেনি। যতটুকু এখান থেকে অনুমান বা আন্দাজ বা টিমের যা আপাতত পুরো স্কোয়াডটা রয়েছে, যে স্কোয়াডটা এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, সেই দিকে তাকালে যেটুকু দেখে বোঝা যাচ্ছে সেইটুকু নিয়েই কিন্তু কথা বললাম। এবার দেখা যাক সেই জায়গাতে কোন প্লেয়ার আসে। অনেকে চেন্নাইন এফসির রহিম আলীর কথা বলছে, বাট রহিম আলীর এই মুহূর্তে লাস্ট কিছু ম্যাচ বা সিজন যা পারফরমেন্স গেছে,
মোহনবাগানে অ্যাড হলেও সেটা খুব একটা কিন্তু মানে ভ্যালু অ্যাডিশন হবে না, সেটার খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। তার থেকে যদি সোহেল আহমেদ ভাট বেশি গেম টাইম পায়, সে নিজেকে অনেক ভালোভাবে কিন্তু প্রডিউস করতে পারবে। যদি একদম একজন পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড যে কিছু ম্যাচে নেমে পারফরমেন্স করে দিতে পারে, এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসার কথা মোহনবাগান ভাবে, তো সেই জায়গাতে আমার মনে হয় যে ঈশান পান্ডিতার এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বাকি ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডদের থেকে। দেখা যাক এটা কি হয় এবার, সেটা নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা দিতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।